লোই ইনস্টিটিউট, উচ্চারণটা হবে লোই, LOWY, লোই ইনস্টিটিউট। এটা অস্ট্রেলিয়ার একটা থিঙ্ক ট্যাঙ্ক। আমাদের এদিকে কোন দেশে পশ্চিমের প্রভাবের বাইরে কোনো থিঙ্ক ট্যাঙ্ক নাই বললেই চলে। ইন্ডিয়া যতটুকু বড়াই করে এক ORF ছাড়া, ORF এটা ছাড়া সবগুলো আসলে আমেরিকানদের তৈরি, আমেরিকান ফান্ডে চলে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এইটাই এই রিলায়েন্সকে দিয়ে চালায়, রিলায়েন্স টাকা দেয় এখানে, বাকিটা সরকার বা অন্যান্য বা অন্য এনজিওর কাছ থেকে আনে। 60% টাকা ORF নিজেই দেয়। এই হলো একটা মাত্র যা আমেরিকানদের না, সরাসরি আমেরিকানদের না। এছাড়া ইন্ডিয়ার সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক মাত্রই আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের এক্সটেনশন। ওকে, তাহলে ব্রিটিশের অবস্থা কি, ইউরোপের অবস্থা কি? ওদের অবস্থা কাহিল। ওদেরও যেগুলা থিঙ্ক ট্যাঙ্ক, ধরা যাক ইংল্যান্ডের যেগুলা ওল্ড পুরানা ব্রিটিশদের নামে এক একটা করে ইনস্টিটিউট, কিন্তু এটার অসুবিধা হলো লোকাল টাকা জোগাড় করে হয়তো চ্যাথাম হাউস মনে করে, কিন্তু অসুবিধা হলো ইন্টারন্যাশনাল পলিসিতে তারা আমেরিকান ফলোয়ার। কেন? কারণ হলো তাদের যে আপনার সামরিক জোট, যেটা যেই জোটের টাকা আমেরিকানরা দিতে চায় না, এখন পুরো টাকাটা এখন ইউরোপকে দিতে হবে। এইটা বলতেছে ওবামা আমল থেকে শুরু হয়েছে। 49 সালে জন্ম হওয়া ন্যাটো, এইটাই আমেরিকানরা তৈরি করছিল যখন গ্লোবাল লিডারশিপ পেয়ে গেছিল। তার প্রথম কাজ রাশিয়াকে কোপানোর জন্য, সেকালে সোভিয়েত ইউনিয়নকে কোপানোর জন্য, হাত ছেড়ে দেওয়ার জন্য, বাকি সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য এইটাকে বানানো হয়েছিল। এটা সামরিক জোট, 49 সালে জন্ম এটার। সেই সময় থেকে এখনো পর্যন্ত এর পুরা খরচ 95%-এরও বেশি খরচ একা আমেরিকা দিয়ে আসতেছে। বহুবার এটা খোঁচা দিয়েছে, বড় জোর খোঁচাখুচি পর্যন্ত চলছে, কিন্তু কখনো ইউরোপ রাজি হয় না এটার দায়িত্ব নিতে ফাইন্যান্সিয়াল। এইবার ট্রাম্প প্রথমবার এসেও এই প্রশ্ন তুলেছে, ওবামাও তুলেছিল। এবার ট্রাম্প এসে এটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়ার অবস্থা। 3 মাস আগে ন্যাটোর একটা সম্মেলন হয়ে গেল তুরস্কতে, আপনারা জানেন তুরস্ক ন্যাটোর মেম্বার। ফলে এই সমস্ত কারণে যেহেতু তাদের নিরাপত্তা বিষয়টা, তার খরচের দায়িত্ব আমেরিকানরা দেয়, ফলে ওখানেও যদি কোনো থিঙ্ক ট্যাঙ্ক থাকে সেটা আমেরিকা প্রভাবিত। তাহলে এই হলো গ্লোবাল পরিস্থিতি বললাম থিঙ্ক ট্যাঙ্ক গুলার। লোহির সাথে সম্পর্ক হলো, লোহি হলো এমন একটা ইনস্টিটিউট যেটা ঠিক ওই টাইপের না। কেন? এর আবার পিছনে হিস্ট্রি আছে। এর পিছনে হিস্ট্রি হলো, এও শুরুর দিকে যাই থাক না কেন, এ প্রথম যে জিনিসটা বুঝে যায়, উত্থান হচ্ছে চীনের। চীনের উত্থান হলো অস্ট্রেলিয়ার লাভ কি? মনে রাখবেন, অস্ট্রেলিয়া হলো এমন একটা দেশ যারা অন্যের দেশ দখল করার দেশ, আমেরিকার মতনই। সকল রেড ইন্ডিয়ান না যাদেরকে নাম দিয়েছিল লোকাল লোক, তাদেরকে মাইরে ধরে ভাগাই দিয়ে আরো গভীর বনে ঠেলে দিয়ে তারা সব জায়গা জমি মাটি সব দখল করেছিল। এটাই এখনকার আমেরিকা। প্রত্যেকটা আমেরিকান লোক, সবচেয়ে বড় প্রেসিডেন্ট থেকে শুরু করে, যে প্রত্যেকে হলো অন্য দেশ থেকে আসছে। ইয়ের না দাদি বা নানি বোধহয় ট্রাম্পের ইংল্যান্ড থেকে আসছে। এই যে বাংলাদেশে আসছিল সার্জিও, মাত্র 26 বছর আগে উজবেকিস্তান থেকে আসছে। উজবেকিস্তান প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটা রাজ্য। তাহলে দেখেন 20-25 বছরের ভিতরে যে লোকটা আসতেছে আমেরিকায়, সেই আমেরিকার রাষ্ট্রের মন্ত্রী, উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী এসব হয়ে যাচ্ছে। সো এই হলো আমেরিকা। কিন্তু ঠিক তার একই রকম হলো অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া চেষ্টা করছে যার ভিত্তি করে দাঁড়াতে, সেটা হলো এগ্রিকালচারাল প্রোডাক্ট। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইদানিং আপনার বুঝতে হতে একটু কষ্ট হবে যদি বলি যে আপনারা কি ইয়ে খান, আপনারা কি ওটস খান? ওটস এটা খুব কমন না। ওটস আর কিছুই না, জবের দানা। জব গমের মতনই একটা ফসল। জবকে এবার যদি আপনি কিছুটা ভাজার পরে একটা প্রেসার দিয়ে রেখে দিচ্ছেন, এইটা খুব ভালো খাদ্য, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য, যারা সুগার কমাতে চায় তাদের জন্য। ওটসটাকে এবার গরম দুধের মধ্যে নিয়ে ভিজিয়ে খাবেন, এটা তাদের খুব ভালো খাদ্য। ওটস এর খুব বাংলাদেশের মার্কেটটা এখন অস্ট্রেলিয়ার হাতে। এটা ছিল অ্যাকচুয়ালি ইস্ট মানে
সোভিয়েত প্রভাবিত যে ইস্ট 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 ইউরোপ, ইউরোপ বলতে আমরা যেটাকে চিনি সেটা আসলে পশ্চিম ইউরোপ, আর পূর্ব ইউরোপ যেটা সেটি সোভিয়েত প্রভাবিত। তো সেই সব দেশ থেকে আসতো আসলে ওটস গুলা। এই প্রথম এটা চলে গেছে অস্ট্রেলিয়ার হাতে। কেন? তারা জিএম ফুড দিচ্ছে, ফল সস্তা, ফলে এই মার্কেটটা বেশি পাচ্ছে। আপনি ওটস দেখলেই বুঝবেন যে এটা এখন অস্ট্রেলিয়ান ওটস। এনিওয়ে, তাহলে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে এগ্রিগেরিয়ান খাদ্যের দিকে। এটার সাথে চীনের সম্পর্ক কি? অস্ট্রেলিয়ার প্রচুর মাংস তৈরি হয়, গরু পালে, এই মাংস রপ্তানি করে তারা চীনে, হিউজ মার্কেট। তাহলে এগ্রিগেরিয়ান প্রোডাক্ট চীনে রপ্তানি করার জন্য একটা বিশাল মার্কেট। 20-21 সালেকার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হাউলে হালাইছিল, ওই কোয়াডের কথা চিন্তা করে সে পারমাণবিক অস্ত্র কেনা শুরু করছিল আমেরিকানদের কাছ থেকে। চীন খেপে যে তার এই সমস্ত এক্সপোর্ট বাতিল করে দেয়। পাক্কা 4 বছর কি 5 বছর একদম সমস্ত এক্সপোর্ট বিজনেস বন্ধ হয়ে গেছিল। চীনে কোনো কিছু আর এক্সপোর্ট করতে পারে নাই। খবর ভালো, পরে একটা ইলেকশন হয়েছিল, ওই গভর্নমেন্ট পড়ে যায়। সম্ভবত এখনকার গভর্নমেন্টটাই সেই গভর্নমেন্টটা। এই গভর্নমেন্ট ক্ষমতায় এসে আবার ফিরে চীনের হাত পা ধরে ভাই ভুলে গেছি মাফ করে দেন করে আবার সে মাংসের মার্কেটটা ফেরত পাইছে। কেন এত কথা বললাম এই জন্য ওদের এই জন্য লো ইনস্টিটিউটের যে অ্যাটিটিউড, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তত্ত্ব চর্চা করা, কে কোন দেশ কোন দিকে যাচ্ছে, এইটা তুলনামূলকভাবে নিরপেক্ষ, এই অর্থে যে এটা অন্তত ওয়েস্টমুখী না। এই কথাটা বলার জন্য এত কথা বললাম। দেখেন ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এটা ওয়েস্টমুখী কি একদম পরিপূর্ণভাবে আমেরিকামুখী। ওয়েস্ট বলেও কিছু নাই, ওয়েস্টের কোনো পয়সা খরচ করার মুরুদ নাই, থিঙ্ক ট্যাঙ্কের পিছনে পয়সা খরচ করার মতন মুরুদ নাই। এই জন্য ওয়েস্টের থিঙ্ক ট্যাঙ্ক কটা হাতে গুনে বলে দেওয়া যাবে। তাহলে অস্ট্রেলিয়ার এই থিঙ্ক ট্যাঙ্কের সম্পর্কে আমি আপনাদেরকে এখন তখন একটা ধারণা দিলাম। কেন দিলাম? এটা হচ্ছে এখনকার কথা। দিলাম এই জন্যই যে আপনারা জানেন যে তারেক রহমানের ইন্ডিয়া যাচ্ছে না, এটা এখন কম বেশি স্পষ্ট। ফলে তেলাচ্ছে কিভাবে ইন্ডিয়া আমাদেরকে? লোই ইনস্টিটিউট এটা নিয়ে একটা রিপোর্ট লিখছে, তাদের অবজারভেশন। সেখানে তারা খুব পরিষ্কার করে বলেছে যে এইটা ইন্ডিয়ার জন্য মহা বিপদ সংকেত। তার রিপোর্টে যদি দেখেন আপনারা, কেউ বোধহয় বাংলা অনুবাদ করে ছাপছে কোনো পত্রিকা, ইংলিশটাও আছে, বাংলাটাও কেউ কেউ অনুবাদ করে ছেপেছে কোনো কোনো পত্রিকা, আমি লিঙ্ক দিয়ে দিব। সেখানে দেখবেন তারা খুব পরিষ্কার করে বলতেছে যে ইন্ডিয়া কাজটা বিরাট ভুল করছে, এইটা যত দিন যাবে এখন ইন্ডিয়ার জন্য মহা বিপদ আসবে। কেন? এইবার কোনো রাগ ঢাক না করে সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কথাটা। সে বলছে যে বাংলাদেশ এখন থেকে ক্রমশ চীনের কাছে ভিড়ে যাবে, যত ভিড়ে যাবে ততই সে এটার সঙ্গে আর ততই সে ইন্ডিয়ার দিকে মুখ ফিরে তাকাবে না। এটা যত ভিড়ে যাবে তত আপনি শেষ। সো ইজ এ ওয়ার্নিং যে আপনি এদিকে যেতে পারছেন না। একই সঙ্গে বলতেছে যে আপনি বাংলাদেশের সাথে যদি না সম্পর্ক করেন, তাহলে আপনারা ভাবতেছেন আপনারা বার্মার সাথে সম্পর্ক করে কিছু একটা করে হেলাবেন, এটাও পারবেন না। এই ইঙ্গিত ওখানে দেওয়া আছে। এটা আবার আমার ব্যাখ্যাটা একটু সাথে জুড়ে দিই, মজা ভালো লাগবে আপনাদের। ব্যাখ্যার আগে আরেকটা ইনফরমেশন দিয়ে নিই। ইন্ডিয়া এখন চেষ্টা করছে তাদের প্রাক্তন এক কূটনীতিক, তাকে দিয়েও একটা মন্তব্য লাগাইতে। সে বলতেছে না না, তারেক যে এই সুযোগটা যদি নষ্ট করে এটা কিন্তু তার জন্য বিরাট ক্ষতি হবে। বলার পরে নিচে লিখতেছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক ক্ষতি হবে। এটা কি হইলো? তো ইন্ডিয়ার জন্য ক্ষতি হবে, তাহলে তারেকের জন্য তারেকের নামে সারা নিলেন কেন ঘটনাটা? উনি বলতেছেন যে একবার বলে বসছে যে আমরা বার্মার সাথে প্রবলেমটা ইজি করে দিতে পারবো, পরে বলতেছে যে না আমরা কত আর পারবো। মানে পুরো কন্ট্রাডিক্টরি কথা বলতেছে সে। আসলে বার্মার সাথে সে কি করবে? রোহিঙ্গা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করবে, পলা করতে পারবে, কিছু করতে পারবে না ইন্ডিয়া। এই প্রসঙ্গে একটা বাক্য বলে শেষ করে দিই, রোহিঙ্গা ইস্যুটা কি হবে। 28 সালের মধ্যে আমার প্রেডিকশন বলে রাখলাম, 28 সালের মধ্যে যখন আমেরিকানরা শেষ হয়ে যাবে, মানে গ্লোবাল ইমেজের দিক থেকে, গ্লোবাল হেজিমনি, গ্লোবাল কাউকে প্রভাবিত করতে পারা, সেই সাথে চলে আসবে যে সে ইন্ডিয়া কি বার্মার প্রশ্নে কোনো প্রভাব তৈরি করতে পারবে? উত্তর যে না। অ্যাকচুয়ালি এই যে এখন গন্ডগোলের দেশ হয়ে আছে আমেরিকা,
সে একটা হাত ঢুকাইছে বার্মার দিকে, কিন্তু ট্রাম্প ঢুকায়নি, হাতটা ঢুকাইছিল বাইডেন। কিন্তু ট্রাম্প কিছুই করে নাই, ফেলেও দেয় নাই, আগায়ও নাই। এই কারণে অনেকের ধারণা যে বার্মার ভিতর দিয়ে বাংলাদেশকে চীনকে এখনো ডিস্টার্ব করা সম্ভব। আমি প্রেডিকশনটা দিয়ে দিই, 28 সালে কি হবে। 28 সালের মধ্যে যেটা হয়ে যাবে, যখনই বার্মার উপরে আমেরিকানদের প্রভাব একেবারে শেষ হয়ে যাবে, অথবা উল্টা করে বললে এই কথাটা, বার্মার উপরে কমপ্লিট কন্ট্রোল চলে আসবে চীনের, কম্পেয়ার টু তৃতীয় কোনো দেশে কোনো ইম্প্যাক্ট থাকবে না। যখন বিশেষ করে বার্মার আরেকটা দরকার পড়ে, আপনারা জানেন যে এটা যদি বাংলাদেশ হয়, এটা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, এই মাথার উপর এই পর্যন্ত আসবে হলো জলপাইগুড়ি, দার্জিলিং, এরপর থেকে আসাম শুরু হবে, এই 7 ভাই শুরু হবে। কিন্তু দেখেন ত্রিপুরার লোকেশন হলো এখানে, আমাদের ব্রাউনবাড়িয়ার ওপারে। আর এইসব জায়গাতেও 7 ভাইয়ের আরো 2টা রেস্ট আছে, এই হলো মণিপুর, নাগাল্যান্ড, সব কিন্তু এখানে। এরপরে এদিকটা হলো বার্মা। তাহলে আমেরিকা এবং ইহুদিরা চেষ্টা করতেছে এখানে ইহুদি রাষ্ট্র বানাবে। তাহলে যখনই আমেরিকানদের প্রভাবটা নাই হয়ে যাবে, তখন এই রাজ্যগুলো তো ইন্ডিয়ার, ওই রাজ্য যদি মোদির কাছ থেকে নিয়ে কোনো ইহুদি রাষ্ট্র হয়ে যায়, কি একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যায়, এটা তো ইন্ডিয়ার জন্য একটা মারাত্মক লস। অথচ এইটাকে ঠেকাইতে পারে কিন্তু বার্মা। কখন ঠেকাবে? এই বার্মা তখনই ঠেকাতে পারবে যখন এই বার্মা কমপ্লিটলি চীনের দখলে, চীনের প্রভাবে চলে যাবে। তখন মোদি যাইবে চীনের কাছে, ভাই সাহেব আপনি বার্মাকে একটু বললে আমার এই জায়গাটা একটু ফ্রি করে দেন না। এই ঘটনাগুলো ঘটবে। ফলে আমরাই উল্টা ইন্ডিয়াকে তার এই মণিপুর দখল ঠিক রাখার জন্য উল্টা হেল্প করতে পারবো। আর এই যে চীনের প্রভাবটা যখন বাড়বে, তখনই কেবলমাত্র বাংলাদেশকে রোহিঙ্গাদের ফেরত নেওয়া, একদম আপোষে ডাইক্কা পয়সা দিয়া বার্মিজ গভর্নমেন্ট নিয়ে যাবে রোহিঙ্গাদেরকে। এর আগে পর্যন্ত রোহিঙ্গা নিয়ে যারাই কথা বলবে, সেটা খলিলি বলুক আর ইউনুসি বলুক, তারা আসলে রোহিঙ্গা ইস্যুটা নিজেদের স্বার্থে বেচবে চীনের বিরুদ্ধে। এর চেয়ে ওখানকার সিচুয়েশন। অথচ ওই বেকুব যে ইন্ডিয়ান প্রাক্তন এক রাষ্ট্রদূত, সে বলতেছে তারা নাকি আমাদেরকে বার্মা ইস্যুতে হেল্প করতে পারবে। আবার নিজেই বলতেছে না না না, আমরা খুব একটা বেশি কিছু করতে পারবো না। তাহলে দেখেন এই যে পিছলি করতেছে, ওর গায়ের কাপড় খুলে গেছে, এখনো সে ভাব করতেছে সেটা মহানায়িকা। এটা মনে যেমন হয় ইন্ডিয়ার অবস্থা এরকম আর কি। ওকে, তাহলে লোই ইনস্টিটিউট এইসব দিকে ইঙ্গিত করতেছে যে ইন্ডিয়া এইসব জায়গায় হেরে যাবে, এই 7 ভাইয়ের রাজ্যগুলাকে সে কন্ট্রোল রাখতে পারবে না। এইসব ইঙ্গিতগুলো আছে লোই ইনস্টিটিউটের রিপোর্টের মধ্যে। আপনারা যারা আগ্রহী তার দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।